আমাদেরকে জুলাই স্পিরিট শেখায়। জুলাই স্পিরিটকে আমাদেরকে শেখাবে। সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর। তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি? তার রক্ত হলো হালাল, আমার রক্ত হলো হারাম। যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে। আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে। সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে, অর্থ কামাই করবে, তার দল নাগরিক পার্টিকে দেবে। আমাদেরকে জুলাই স্পিরিট শেখায়। জুলাই স্পিরিটকে আমাদেরকে শেখাবে। সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে, শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি, সম্পৃক্ত ছিল না, মানে সে বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি, তাই এরা আন্দোলনে ছিল না। আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিলা, বেখবর ছিলা। আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না। তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না, বোঝো না। তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা, কিভাবে লড়াই করা হয়েছে, কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে, এটা যদি দেখতা, এটা তুমি ফিল করতা, তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা। ভাই আপনারা দান খয়রাত করলে এত খুশি হইন না, ওইটা আপনার আমার চুরি করা টাকা ভাই। রাইট। আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে 2 লাখ 3 লাখ পিস, এটা দেখে খুশি হইন না, এটা দেখে খুশি হইন না। এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে। ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই, ওদেরকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিচার করার জন্য, ওদেরকে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের বিচার করার জন্য। আজকে নাহিদ এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল, ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না। আমার কথা, হ্যাঁ এটা সত্য কথা। নাহিদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে, গণ অভ্যুত্থানের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই। কারণ আমরা লড়াই করেছি না, লড়াই করেছি না, আমাদেরকে দেখেন নাই। লাঠিয়াতে আমরা আওয়ামী লীগকে তাড়াইছি না, স্বৈরাচার তাড়াইছি না আমরা। তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাহিদ দেখছে বলতে পারবে? এখনই মোবাইল বের করে দেখাবো। আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে, তুমি ধরো। আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও, তোমাকে এই জন্য বসানো হয়েছে। সেগুলো মেসেজ দেখে না। আজকে আপনাদেরকে বলি, এই বৈষম্য বিরোধী যে ফোরাম, এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না? পারতো না? এটা বিএনপির ফোরাম, এটা শিবিরের ফোরাম হতে পারতো না? এটা জামাতের ফোরাম, এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না? আমরা সবাই মিলে একসাথে হয়েছি না? একসাথে না? আন্দোলন করলাম একসাথে, মরলাম একসাথে। ছোট্ট একটা সংগঠন আমজনতার দল, 7 জন মরে গেছে ভাই। এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি। একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে, প্রত্যেকটা সদস্য। তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণঅভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে। সেই ফোরামটা সবার ফোরাম, যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে, পরবর্তী সরকারকে গাইড করবে। কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো। নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললে এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো? মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না। নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি করলো? সমকামী, গে, তাদেরকে এখানে আশ্রয় দিল। বলেন, তারপরে আরো নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো? যে তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ। তো তাহলে আমরা আন্দোলন করলাম, সবাই একসাথে আন্দোলন করলাম, ইসলামপন্থীরা, তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুত্ববাদ, এটা তো আশা করে না। দেখেন, পোস্ট ট্রুথ নামে একটা কথা আছে, সত্যোত্তর। অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তির মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয়, আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না। এটা হলো পোস্ট ট্রুথ। বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে। একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি। এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে, এরা যেহেতু জনপ্রিয়, এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না। এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে। কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায় দেয়। আপনারা দেখছেন না, ঢাকা পোস্টের নিউজ হলো, তাই না? ঢাকা পোস্টের যে নিউজটা হইলো যে রাখাল রাহা 400 কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর, সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে, তাই না? ঢাকা পোস্ট নিউজ করেছে। আমার কথা সহজ, দেখেন, ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে, উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে, ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে, আর ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না? ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না? হয়নি কেন? কেন হইল না? তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল। ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে। এবং দেখেন, হ্যাঁ, কিন্তু ঢাকা পোস্ট নিউজ সরাই ফেলছে, তাই না? শুধুমাত্র নিউজ, হ্যাঁ, শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে। তার মানে কি?
শুধুমাত্র নিউজ ছড়িয়ে ফেলছে অর্থ একটা সমঝোতা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীর সমন্বয়ক তার সঙ্গে সমঝোতা হয়েছে, রাখাল রাহার সঙ্গে সমঝোতা হয়েছে। এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই। আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে হবে? আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে। সেই এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে, অর্থ কামাই করবে, তার দল নাগরিক পার্টিকে দেবে। এটা হলো পরিষ্কার কথা। মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি, আমি আপনাকে এখানে প্রমাণ দেব। কি প্রমাণ দেব দেখেন, এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্নার, আমরা বন্যা এলাকায় প্রতিদিন 15,000 মানুষের রান্না করতেছিলাম, বললাম আমাদের চাউল শেষ হয়ে গেছে, টাকাও নাই, তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের 1 ট্রাক চাউল দাও। তখন সে বলেছিল আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন? দেখেন, আমাদের সাথে রাজনীতি করবেন তাহলে আপনাকে চাল দেব। আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি, আমি এই আন্দোলনের লড়াই করছি, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার একটা দল আছে, আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারবো না? যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি, আমার চাল শর্ট পড়ছে, আমি চাইতে পারবো না? আমি একজন স্বেচ্ছাসেবক না, আমি একজন ভলেন্টিয়ার না? দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীদেরকে বিতরণ করার জন্য চাল দিছে? বলেন, তা তো না। সে আমাদেরকে শর্ত দিচ্ছে, তাদের রাজনীতি করতে হবে। যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে, তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি। এবং ডক্টর ইউনূস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে, সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে। এখন রাজনৈতিক দল খুলছে, হিসাব বরাবর। বলেন, আমি যে রক্ত ঝরাইছি সেই রক্তের মূল্য নাই, তার রক্ত ঝরাইছে, তার রক্তের মূল্য আছে। আমার দলে 7 জন হারাইছে, সে দেখাক তার তাদের 5 জন না 1 জন মরে গেছে, তারা দেখাক। তাহলে এগুলো তো এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই। লুটপাট করবে, বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে। বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কি করতে হবে? মুনিয়ে ধর্ষণ এবং হত্যা মামলা চাপা দিতে হবে। নাগরিক কমিটি সেই কাজটাই করবে। সহজ হিসাব। রূপায়ণের কাছ থেকে টাকা নেবে, রূপায়ণের বিল্ডিং এনে, তার মানে কি? তার মানে রূপায়ণের যে অবৈধ মামলাগুলো আছে, বিভিন্ন জনের জমি দখল আছে, হয়রানি আছে, ভূমিদস্যু আচরণ আছে, সেই সবকে প্রোটেক্ট করবে নাগরিক কমিটি। তাই তারা রূপায়ণের কাছ থেকে নিচ্ছে। আমরা কি পাগল নাকি? বাংলাদেশের মানুষ বোঝে না নাকি যে রূপায়ণ তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দিবে আর রূপায়ণ তাদের কাছ থেকে কিছু নেবে না? এত প্রেম, যে প্রেম উতলায় পড়ছে, রূপায়ণের সম্পদ বেশি হয়ে গেছে, বসুন্ধরার স্বপ্ন সম্পদ বেশি হয়ে গেছে, সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না? হেলিকপ্টারে যে সিট ছিল, ওই সিটে আপনি বা আমি যদি উঠতে চাইতাম তাহলে আমাদেরকে দিত কিনা? ওই সিটটা শুধু সার্জিস এবং হাসনাতদের জন্যই খালি ছিল। এবং শুধু এখানে না, জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ, আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে, হেলিকপ্টারে গিয়ে এগুলো নষ্ট করেছে। আমার কথা, জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না? জিজ্ঞাসা করছি। আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন, আমার কথা, একজন পিএস কত টাকা বেতন পায়? সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে কই থেকে?